আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ন্যাশনাল ক্লাস পাস করতে আয়োজিত এনআইসিসি হোম কলেজ প্রোগ্রামে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লেকচারার মোহাম্মদ ইমরান আলী খান, পদার্থবিজ্ঞান বিষয়। একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সাথে আমি আলোচনা করছি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় 10 আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। এই অধ্যায়ের উপরে আজকে 2 নম্বর ক্লাস, তবে মোট ক্লাস সংখ্যা 39। এই ক্লাসে তোমাদের সাথে খুব গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা নিয়ে আমি আলোচনা করব। এই গাণিতিক সমস্যাগুলো পরীক্ষায় সচরাচর আসতে দেখা যায়। আজকে আমাদের আলোচ্য বিষয় গ্যাসের সমন্বয় সমীকরণ সংক্রান্ত গাণিতিক সমস্যা। গ্যাসের সমন্বয় সমীকরণ গত ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করেছি এবং সেটার উপর ভিত্তি করে গাণিতিক সমস্যার সমাধান করেছি। আজকে তারই ধারাবাহিকতায় 3 নাম্বার এবং 4 নাম্বার গাণিতিক সমস্যা আলোচনা হবে। তো চলো আমরা আলোচনায় চলে যাই। গাণিতিক সমস্যা 3 নম্বর দেখো, আমি পড়ছি। এটা দুইটা অংশ আছে। বায়ুপূর্ণ একটি বেলুনকে একটি হ্রদের 40.81 মিটার গভীরতায় নিয়ে যাওয়ায় সেটি 1 লিটার আয়তন ধারণ করলো। হ্রদের তলদেশে বেলুনে আরো 1 লিটার বায়ু প্রবেশ করিয়ে ছেড়ে দেওয়া হলো। বায়ুমণ্ডলের চাপ 10⁵ নিউটন পার মিটার স্কয়ার। পানির ঘনত্ব 10⁻³ কেজি পার মিটার কিউব এবং অভিকর্ষজ ত্বরণের জি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। ক নিমজ্জনের পূর্বে উদ্দীপকের বেলুনের আয়তন কত ছিল? খ বেলুনের সর্বোচ্চ পোষণ ক্ষমতা 9 লিটার। পানির উপরিতলে বেলুনটি অক্ষত অবস্থায় পৌঁছাবে কি? তাহলে আমরা প্রথম যে সমস্যাটা আছে 3 এর যে ক নাম্বার, এটা দেখি কিভাবে সমাধান করতে হবে। এখানে বলা হচ্ছে যে নিমজ্জনের পূর্বে উদ্দীপকের বেলুনের আয়তন কত ছিল। দেখো এখানে যদি আমরা এটা কল্পনা করি যে এটা হ্রদের তলদেশ, এটা যদি হ্রদের তলদেশ হয়, তাহলে এখানে দেখো এই হ্রদের তলদেশের যে গভীরতাটা সেটা দেওয়া আছে। গভীরতার মানটা কত দেওয়া আছে? গভীরতার মান আছে 40.81 মিটার। তাহলে যদি একটা বেলুনকে যদি কি করা যায়, সরিয়ে যদি উপর থেকে নিচে নিয়ে যাওয়া হয়, তাহলে তার আয়তন কি হবে? আস্তে আস্তে কি হ্রাস পাবে, তাই না? কারণ এখানে উপরে কি থাকে? চাপ কম থাকে, মানে প্রেসার পিক কম থাকে, কিন্তু তোমার আয়তন বেশি থাকে। অর্থাৎ এখানে P1 এর যে মানটা হবে, যদি আমরা P1 ধরি, তাহলে এখানে বায়ুমণ্ডলের যে চাপটা 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার অর্থাৎ 10⁵ প্যাসকেল হবে। কোথায়? বায়ুমণ্ডলের যে চাপটা সেটা হবে। আর যদি হ্রদের তলদেশে যাওয়া হয়, তাহলে হ্রদের তলদেশ এখানে যে চাপটা সেটা হবে হচ্ছে h⁻g। তাহলে হ্রদের তলদেশে যে চাপটা হবে, সেই চাপটা যদি আমরা P2 বলি, তাহলে P2 সমান হবে h⁻g। এই চাপটা তো আছে যে তরলের জন্য বা পানির জন্য যে চাপটা, সেই চাপের সাথে কিন্তু তোমার বায়ুমণ্ডলের চাপটা যোগ হয়ে যাবে। অর্থাৎ P2 সমান হবে h⁻g প্লাস P1। আচ্ছা, তাহলে আমাদের এই সমান জানা আছে। রো কত? রো হচ্ছে 10⁻³ কেজি পার মিটার কিউব, অর্থাৎ পানির ঘনত্ব বোঝাচ্ছে কিন্তু এটা। আচ্ছা, তাহলে আমরা রো জানা আছে। জি এর মান আমরা জানি, জি হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই তথ্যগুলো আমাদের কাছে জানা আছে। আমাদের কি করতে হবে? আমাদের এখানে যে আয়তনের তেমন বিষয় আছে, যে এখানে বলতেছে যে সেটি 1 লিটার আয়তন ধারণ করলো গভীরতায় নিয়ে যাওয়ায়। অর্থাৎ এখানে যে আয়তনটা হবে, হ্রদের তলদেশে যে আয়তনটা হবে, সেই আয়তনটা যদি আমরা P2 বলি, এই P2 মানটা হচ্ছে 1 লিটার। এখন আমাদের বের করতে হবে যে নিমজ্জনের পূর্বে উদ্দীপকের বেলুনের আয়তন কত ছিল। অর্থাৎ এখানে V1 টা কত হবে? V1 টা আমাদের বের করতে হবে। মানে বাতাসে বা বায়ুমণ্ডলে এই বেলুনের আয়তন কত ছিল। নিশ্চয়ই বাতাসে বা বায়ুমণ্ডলে তোমার বেলুনের যে আয়তন V1 সেটা বেশি থাকবে। আর যদি গভীরতায় যায়, তাহলে তার আয়তনটা কি হবে? চাপের কারণে, বেশি চাপের কারণে আয়তনটা সংকুচিত হয়ে আসবে। এখন আমাদের দেখো, আমাদের গ্যাসের সমন্বয় সূত্র থেকে আমরা শিখেছি যে P1 V1 সমান কি P2 V2। এটা কিন্তু আমরা লিখতে পারি। অর্থাৎ এখানে চাপ যখন কি কম হবে, আয়তন হবে বেশি, আর এখানে চাপ হবে কি বেশি, আয়তন হবে কম, কিন্তু দুটোর গুণফল কি থাকবে? সবসময় ধ্রুব থাকবে। তাহলে এখানে যদি আমরা
V1 এর মানটা বের করতে চাই তাহলে P2 V2 বাই P1 এখানে আমাদের লিখতে হবে। এখন আমাদের P2 এর ভিতর দেখো আছে আবার হচ্ছে H rho g প্লাস P1 এর সাথে দেখো V2 আবার ইনটু হবে নিচে P1। এখন আমাদের এখানে মান বসিয়ে দিতে হবে। H এর মান কত? H এর মান 40.81 ইনটু রো এর মান দেখো এখানে আমরা 1000 বা 10 টু দি পাওয়ার 3 কে আমরা 1000 বলতে পারি এবং 9.8 লিখতে পারি প্লাস P1 এর মান 10 টু দি পাওয়ার 5 এবং এখানে V2 দেখো V2 কিন্তু 1 লিটার এখানে দেখা যাচ্ছে তাহলে এখানে ইনটু 1 আর নিচে যে বায়ুমণ্ডলের চাপটা যেটা P1 এর মানটা আমাদের জানা আছে 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল তো 10 টু দি পাওয়ার 5 যদি বসিয়ে দিই এখানে তাহলে এখান থেকে আমরা একটা হিসাব নিকাশ করতে পারছি। হিসাব করে আমাদের যে ফলাফলটা আসবে সেই ফলাফলটা আমি লিখছি। এখানে আমাদের যে ফলাফলটা আসবে V1 এর মানটা সেটা হবে 4.99 বা এটাকে আমরা কি 5 লিখতে পারি 5 লিটার। তাহলে দেখো হ্রদের কিন্তু তলদেশে যেখানে আয়তন ছিল 1 লিটার সেখানে কিন্তু উপরে বায়ুমণ্ডলে মানে তোমার কি হচ্ছে এই বেলুনের আয়তন হচ্ছে 5 লিটার অর্থাৎ আয়তন এখানে বেশি থাকবে। তাহলে এটা আমাদের কিন্তু রেজাল্ট হবে 3 এর কি ক নাম্বার প্রশ্নের উত্তর হবে এটা। আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি ক নম্বরে আছে বেলুনের সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা 9 লিটার। যদি দেখো বেলুনের সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা 9 লিটার পানির উপরিতলে বেলুনটি অক্ষত অবস্থায় পৌঁছাবে কি মানে এখানে একটা ঘটনা বলা হয়েছে সেটা হচ্ছে যে তরলের গভীরে যখন গিয়েছে হ্রদের মানে তলদেশে তখন কিন্তু আরো 1 লিটার বায়ু প্রবেশ করানো হয়েছে। আরো 1 লিটার যদি বায়ু প্রবেশ করানো হয় বেলুনে তাহলে কিন্তু তার যে তলদেশের যে আয়তনটা V2টা সেটা কিন্তু পরিবর্তিত হয়েছে। তাহলে এখানে V2 এর মানটা কিন্তু এখন হয়ে যাবে 2 লিটার কারণ এখানে আগে কিন্তু 1 লিটার ছিল এখানে আরো 1 লিটার বায়ু এখানে কি করা হয়েছে প্রবেশ করানো হয়েছে। তাহলে এখানে আমরা কি V2 যদি 2 লিটার লিখি তাহলে সেখানে আমাদের আবার V1 কত সেটা বের করতে হবে। তাহলে সবকিছুই ঠিক থাকবে শুধু এখানে V2টা কত হবে 2 লিটার হবে। তাহলে আমাদের যদি আগের মতই আমরা V1 সমান এখান থেকে লিখতে পারি V1 সমান আমরা কি লিখতে পারি আমাদের এখানে লেখা আছে V1 সমান H rho g plus P1 into V2 by P1। এখন আমাদের সব মানগুলো যদি বসিয়ে দেই 40.81 plus into 1000 into 9.8 plus 10 to the power 5 into 2 divided by 10 to the power 5। অর্থাৎ দেখো এখানে হিসাবটি খুব কঠিন কিছু না একদমই সহজ। এখানে দেখো 1 গুণ ছিল এখানে কি 2 গুণ হচ্ছে অর্থাৎ এখানে যদি 5 লিটার হয় তাহলে এটা কত হয়ে যাবে এটা হয়ে যাবে 10 লিটার। তাহলে এখানে আমরা লিখতে পারি 10 লিটার অর্থাৎ এখানে 10 লিটারটা হচ্ছে কি 10 লিটারটা হচ্ছে যখন এই বেলুনটা কি হবে বাতাসে আসবে তখন তার আয়তন কিন্তু 10 লিটার হয়ে যাবে। কিন্তু এখানে একটা কথা বলা আছে দেখো বেলুনের সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা 9 লিটার। তাহলে 9 লিটার যদি প্রসারণ ক্ষমতা সর্বোচ্চ হয় তাহলে এটা কিন্তু এই 9 লিটার ক্রস করছে অর্থাৎ এখানে 10 লিটার হচ্ছে বেশি হয়ে যাচ্ছে। তাহলে যেহেতু 10 লিটারটা 9 লিটার অপেক্ষা বেশি অর্থাৎ আমরা বলতেই পারি যে কি বেলুনটি এই অবস্থায় অক্ষত থাকবে না। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। নেক্সট কোশ্চেন নাম্বার 4। নম্বরে দেখো লেখা আছে আবি পদার্থবিজ্ঞান গবেষণাগারে 5.7 × 10⁻⁴ মিটার কিউব আয়তনের 3 কেজি নাইট্রোজেন গ্যাসকে 0.64 মিটার পারদ চাপ ও 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে প্রমাণ তাপমাত্রা চাপে রূপান্তর করলো। এতে গ্যাস আয়তন ও গতিশক্তি উভয় পরিবর্তন হলো। নেহাল বলল গ্যাসের আয়তন ও গতিশক্তি উভয়ই হ্রাস পেয়েছে। নাইট্রোজেনের আণবিক ভর দেওয়া আছে 28 গ্রাম পার মোল এবং গ্যাস ধ্রুবক আর এর মান আছে 8.31 জুল পার কেলভিন পার মোল। ক প্রমাণ তাপমাত্রা ও প্রমাণ চাপ ও তাপমাত্রায় গ্যাসের আয়তন নির্ণয় করো। এখানে দেখো যে এটা গ্যাসের সামান্য সূত্র আমাদের করতে হবে। এরপরে নেহালের বক্তব্য কি সঠিক আর কি বিশ্লেষণ মাধ্যমে দেখাও। অর্থাৎ আমরা প্রথমে যদি তাহলে গণনা করতে চাই তাহলে দেখা যাবে যে এখানে প্রমাণ চাপ ও তাপমাত্রা আমাদের জানতে হবে যে সেটা কত। আমরা সবাই জানি কিন্তু প্রমাণ চাপ হচ্ছে
1/4 বা হচ্ছে তোমার কি 10⁵ প্যাসকেল। আর এখানে তোমার হচ্ছে তাপমাত্রাটা কত? তাপমাত্রা হচ্ছে তোমার 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। এটাই এই প্রমাণ চাপ ও তাপমাত্রায় আয়তন, অর্থাৎ আমাদের চূড়ান্ত আয়তন যদি V2 বলি বের করতে হবে। আর এখানে আদি যে আয়তনগুলো, আদি যে তোমার হচ্ছে তাপমাত্রা এবং চাপের দেওয়া আছে কিন্তু। তাহলে এখানে দেখো যে দেওয়া আছে, আমরা প্রথমে লিখে নেব, দেওয়া আছে আদিতে বা আদি, এখানে তো নাম লিখতে পারি যে আয়তন, আদি আয়তন V1 সমান 5.7 × 10⁻⁻⁴ মিটার কিউব। আদি তাপমাত্রা T অঞ্চলে এখানে বলি 39 ডিগ্রি সেলসিয়াস। এটাকে আমরা যদি কেলভিনে কনভার্ট করি তাহলে 273 যোগ করতে হবে। তাহলে এখান থেকে কত আসবে? 312 কেলভিন আসবে যদি আমরা যোগ করি। আদি চাপ কত আসবে? আদি চাপ P1 যেটা হচ্ছে তোমার 0.64 মিটার, মানে 0.64 মিটার হচ্ছে পারদ-চাপ, অর্থাৎ Hg প্রেসার আমরা সংখ্যায় লিখলাম। আর প্রমাণ অবস্থায় কি লিখব? প্রমাণ চাপ P2 সমান হচ্ছে 0.76 মিটার Hg, অর্থাৎ 76 সেন্টিমিটার পারদ-চাপ বা 0.76 মিটার পারদ-চাপ হচ্ছে প্রমাণ চাপ, এটা জানা আছে কিন্তু। তাহলে প্রমাণ চাপ লিখলাম। এরপর হচ্ছে প্রমাণ তাপমাত্রা হ্যাঁ T2 কত? প্রমাণ তাপমাত্রা T2 হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। এবং আমাদের কি করতে হবে? এখানে আসলে V2 টা বের করতে হবে। প্রমাণ অবস্থায় আয়তন V2 কত? তাহলে আমাদের সমানের সূত্র থেকে আমরা লিখতে পারি P1 T1 সমান T2 T2। এখান থেকে আমাদের V2 মান যদি বের করতে চাই তাহলে V2 সমীকরণ হবে V2 সমান P1 × T1 T2 P2। এবং এখানে আমরা যদি মানগুলো বসিয়ে দিই, P1 এর মান এখানে আমরা জানি যে 0.64 মিটার পার, তাহলে V1 কত? V1 হচ্ছে 5.7 × 10⁻⁴ T2 কত? T2 হবে 273 ডিভাইডেড বাই T1 হচ্ছে 312 P2 কত? P2 0.76। এবং এখানে হিসাবকৃত আমাদের ফলাফলটা আসবে, মানে চূড়ান্ত বা প্রমাণ অবস্থার আয়তনের যে মানটা আসবে সেটা আমি লিখে দিচ্ছি। সেই আয়তনটা আমাদের আসবে 4.2 × 10⁻⁻⁴ মিটার কিউব। 4.2 × 10⁻⁴ মিটার কিউব। এটাই হবে আমাদের কি কাঙ্ক্ষিত রেজাল্ট, অর্থাৎ 4 এর কয়ের উত্তর। আসলে সবাই বুঝতে পেরেছো? এরপরে দেখো কয় আছে যে নেহালের বক্তব্য কি সঠিক? নেহাল কি বলেছিল? নেহাল এখানে বলেছে যে গ্যাসের আয়তন ও গতিশক্তি উভয়ই হ্রাস পেয়েছে। এখন আমাদের যে এখানে গ্যাসের আয়তন ও গতিশক্তি উভয়ই হ্রাস পেয়েছে, আমাদের কিন্তু আয়তন কিছু না আমরা কিন্তু বের করেছি। আয়তন কিন্তু আয়তন যেটা ছিল দেখো 5.7 × 10⁻⁻⁴ হচ্ছে আদি আয়তন ছিল। আর আমি বুঝে ফেলেছি চূড়ান্ত আয়তনটা হচ্ছে 4.2 × 10⁻⁻⁴ মিটার কিউব। অর্থাৎ দেখো যে এখানে যে আদি আয়তন সেই আয়তন তুলনায় চূড়ান্ত আয়তন কিন্তু কম। এখানে পাওয়া গেল 10⁻⁴, এখানে 10⁻⁴, কিন্তু এখানে 5.7 4.2, অর্থাৎ তোমার চূড়ান্ত আয়তন কিন্তু হ্রাস পেয়েছে। এখন আমাদের দেখাতে হবে যে এদের যে শক্তি, গতিশক্তি কি হ্রাস পেয়েছে কিনা। তাহলে আমরা এখন গতিশক্তি যদি বের করতে চাই তাহলে আমাদের যে সূত্র জানা আছে সেটা হচ্ছে, যদি আমরা মানে প্রাথমিক অবস্থায় পেতে চাই তাহলে হবে E1 সমান কি হবে? E1 সমান হবে 3/2 nRT1, 3/2 nRT1। আর যদি তোমার
মানে প্রাথমিক অবস্থায় প্রাথমিক অবস্থায় যদি আমরা চাপ শক্তি বের করতে চাই তাহলে সেই শক্তির সমীকরণ হবে E1 সমান 3/2 nRT1 আর E2 সমান হবে 3/2 nRT2। এটা হবে হচ্ছে তোমার কি চূড়ান্ত অবস্থায় শক্তি, গতিশক্তি। তাহলে এখানে আর আমাদের জানা আছে গ্যাস দিব, আর হবে 8.31 জুল পার মোল পার কেলভিন পার মোল। T1 আমাদের কত দেওয়া ছিল? T1 ছিল হচ্ছে 39 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 312 কেলভিন। T2 273 কেলভিন ছিল কিন্তু। আচ্ছা, এখন এই n এর মানটা কত? এখানে হচ্ছে মোল সংখ্যা। এখানে দেখো কি গ্যাস নেওয়া হয়েছিল? এখানে হচ্ছে নাইট্রোজেন গ্যাস। তাহলে নাইট্রোজেন গ্যাসের যদি আমরা মোল সংখ্যা বের করতে চাই তাহলে এখানে নাইট্রোজেন গ্যাসের মোল সংখ্যা সূত্র হবে n সমান m/m, অর্থাৎ m হচ্ছে ভর এবং m হচ্ছে আণবিক ভর। এবং নাইট্রোজেন গ্যাসের এখানে দেখো, এখানে আমাদের যে তথ্য আছে এখান থেকে কিন্তু আমরা জানি যে 3 গ্রাম নাইট্রোজেন গ্যাসকে, অর্থাৎ এখানে আমার ভর হবে m এর মান হচ্ছে কি 3 এবং আণবিক ভর যেটা এখানে দেওয়া আছে কত? আণবিক ভর হচ্ছে 28 এটা মোল, এটা হচ্ছে গ্রাম, গ্রাম পার মোল। এখান থেকে আসবে 3/28। এই মানটা যদি আমরা হিসাব করি তাহলে আমরা কত পাবো? আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে, এখানে দেখ 3 গ্রাম লেখা হয়েছে, এখানে আসলে হবে হচ্ছে 38 গ্রাম। তাহলে এখানে আমরা 38 বসাবো। তাহলে 38/28 এই ফলাফলটা আসবে, এখানে মানটা আসবে 0.107। আচ্ছা, 0. এখানে 3 গ্রাম ঠিকই ছিল, এখানে 3 গ্রাম ইউজ করতে পারবো আমরা। তাহলে 3 গ্রাম যদি ইউজ করি তাহলে এখানে যে মানটা আসবে সেটা হচ্ছে 0.107 মোল। 0.107 মোল। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা যদি এখানে মানটা বসিয়ে দিই, দেখো 3/2 এর হচ্ছে 0.107 ইনটু আর এর মান কত? 8.31 ইনটু T1 হচ্ছে 312। এখানে হিসাব করলে আসবে, আমি লিখে দিচ্ছি 416.13 জুল। আর E2 মান কত আসবে? E2 3/2 nRT2 অর্থাৎ 3/2 ইনটু 0.107 ইনটু 8.31 ইনটু T2 মান কত পাবো? T2 মান হবে 273। অর্থাৎ এখানে যদি আমরা বসিয়ে দিই হিসাব করে তাহলে যে মানটা পাবো সেটা হচ্ছে 364.6 তাহলে শিক্ষার্থীরা দেখো, এখানে আমাদের কিন্তু E1 এবং E2 দুইটাই কিন্তু আমরা গতিশক্তি পেয়েছি, আদি অবস্থায় গতিশক্তি এবং চূড়ান্ত অবস্থায় গতিশক্তি। এই গতিশক্তিটা দেখো, এই গতিশক্তির তুলনায় কিন্তু এই গতিশক্তিটা কি হচ্ছে? কম হচ্ছে। অর্থাৎ E1 greater than E2 বা E2 less than E1। যেহেতু E2 less than E1 অর্থাৎ চূড়ান্ত গতিশক্তি কম, আবার আয়তনও কিন্তু কি হয়েছিল? চূড়ান্ত আয়তনও কিন্তু আদি আয়তন অপেক্ষা কম হয়েছিল। কাজে নেহালের যে বক্তব্যটা ছিল যে সে বলেছিল যে গ্যাসের আয়তন ও গতিশক্তি উভয় হ্রাস পেয়েছে। তাহলে আমরা কিন্তু তাই কিন্তু পেলাম, তার যে মন্তব্য সেটা কিন্তু কি ছিল? সঠিক ছিল। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো আজকে ক্লাস প্রায় শেষ পর্যায়ে। শিক্ষার্থীরা তোমরা বাসায় প্র্যাকটিস করবে এই ম্যাথগুলো, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, পরীক্ষায় এগুলো আসতে দেখা যায়। তো আজকে আমরা সামনের ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো।